এ কি বড় বৌমা, একা তুমি রান্না করছো? আমি তো প্রতিদিন যেমন সবজি কাটি তেমনভাবেই সবজি কেটে দিচ্ছি, কিন্তু ছোট বৌমা আর মেজ বৌমা কোথায়? তাদের তো কই দেখতেই পাচ্ছি না। কি যে বলেন মা, আপনার ছোট বৌমা রত্নার মাত্র 2 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। তাছাড়াও চাকরি বাকরি করে। আজকে ছুটির দিন, শনিবার, একটু নয় দেরিতেই ঘুম থেকে উঠবে। আমি তো আছি এদিকটা সামলানোর জন্য। সে তুমি সামলে নেবে তা আমিও জানি, কিন্তু চাকরি বাকরি করে বলে তো রাজরানীর মতো সকাল 10টায় ঘুম থেকে উঠবে তা তো চলবে না। না, এবাড়ির বউদের রান্না বান্না শিখতেই হবে। এই জন্যই ছোট ছেলেকে পই পই করে বলেছিলাম যে চাকরিওয়ালা মেয়ে বিয়ে করিস না, কপালে দুঃখ আছে। না না মা, রত্না এখনো অনেক ছোট। তাছাড়া আমি তো আছি, আস্তে আস্তে ওকে ঘর সংসারের সব কাজ ঠিক বুঝিয়ে দেব। ও নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তা মেজ বৌমার কি খবর? তাকে তো দেখছি না। অন্যদিন তো এমন সময় এসে সবজিগুলো সমস্ত ধুয়ে ফেলে। এই তো মা, আমি এসে গেছি। ওই নদীতে গেছিলাম একটু জল ভরতে। ঘরের কলটা তো খারাপ হয়ে গেছে, কি করব, এখন নদী থেকেই জল নিয়ে আসতে হচ্ছে। কি আর করব বৌমা, ছোট ছেলেকে তো 2 দিন ধরে বলছি কলটা খারাপ হয়ে গেছে, কলের মিস্ত্রি ডাকতে হবে। তার তো কোনো দিকে টনকই নেই। চাকরিওয়ালা বউ বিয়ে করেছে, এখন বউয়ের কথাই উঠবে বসবে আর কি। এই যে বড় বৌমা, আমি সবজিগুলো কাটছি, আর মেজ বৌমা ওই রান্নাটা দেখবে। তুমি এক কাজ করো, ছোট বৌমাকে এত বেলা অবধি ঘুমোতে দিলে চলবে না। যাও ওর ঘরে গিয়ে ওকে ডেকে আসো। আচ্ছা ঠিক আছে, আমি বরং ওর জন্য একটু চা বানিয়ে একবারই নিয়ে যাই। কিরে রত্না, এখনো ঘুম থেকে উঠিসনি? ওরে 10টা বাজতে চললো, এবার তো ওঠ। দেখ, তোর জন্য আমি গরম গরম চা বানিয়ে এনেছি। নে, এবার চাটা খেয়ে নে দেখি। তুমি তো জানো দিদি, চাকরির দিনগুলোতে আমার কত চাপ থাকে, কত পরিশ্রম হয়। তাই ছুটির দিনগুলোতে একটু জমিয়ে না ঘুমোলে ভালোই লাগে না। তাই একটু বেশি করেই ঘুমোচ্ছিলাম। এখনও তো আমার চাদর থেকে বের হতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে আরেকটু ঘুমিয়ে পড়ি। সে তো আমি দিব্যি বুঝছি, আমার তো কোনো অসুবিধা নেই। রান্না বান্নার কাজ আমি একাই সামলে নেব। তাছাড়া রান্না আর ঘরের কাজ করতে আমি সত্যিই খুব ভালোবাসি। কিন্তু শাশুড়ি মা যে খিটখিট করছে, বলছে নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি, নানা রকম কথা বলছে। তাই তো আমি ডাকতে এলাম। সে তো আমি বিয়ের থেকেই কথা শুনছি দিদি ভাই। আমি চাকরি করি সেটা তো শাশুড়ি মা মেনেই নিতে পারছে না। রোজই তো কম বেশি বকা খাই, আজ না হয় একটু বেশি বকা খাবো। আমি এখন বিছানা থেকে নামছি না। ও দিদি, একটা আবদার করব, রাখবে? আমার না আজকে চা খেতে ইচ্ছাই করছে না। সকালে একটু ফুলকো লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করছে, একটু বানিয়ে দেবে গো? আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি লুচি আলুর দম তৈরি করে আনছি। তুই আমার ছোট বোনের মতো, তুই কিছু বলেছিস আর আমি রাখবো না, তা কি কখনো হয় নাকি? আমি এখন আরেকটু শুয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে লুচি আলুর দম খেয়ে নেব। মা, আজকে সকালের জলখাবারে ভাবছি লুচি আলুর দম খাবো। আসলে রত্না লুচি আলুর দম খাবে বলে বায়না করেছে, তাই ভাবছি সবার জন্যই লুচি আলুর দম বানাবো। ও আচ্ছা, তাহলে এটা ছোট বউ রত্নার কীর্তি। বাহ, ভালো। মা বাবা দেখছি কোনো শিক্ষা দিয়েই পাঠায়নি, চাকরি করে বলে মাথায় উঠে বসছে। তুমি কিন্তু এসব সহ্য করলেও আমি এসব সহ্য করব না বড় বৌমা। মা, রত্না এখন অনেক ছোট, এরকম ছোটোখাটো আবদার করতেই পারে। ও আমার ছোট বোনের মতো। তাছাড়া আপনি তো জানেন আমি রান্না করে খাওয়াতে সবাইকে কত ভালোবাসি। তাছাড়া আপনিও তো লুচি আলুর দম খেতে ভীষণই ভালোবাসেন। বুঝেছো বড় বৌমা, তোমার এই সাদা সিধা মনোভাবের সুযোগ নিয়ে সবাই তোমার মাথায় চড়ে বসে। সত্যি, তুমি বলি এগুলো সহ্য করো, আমি হলে কিন্তু করতাম না। আমি কিন্তু স্পষ্ট বলে দিলাম, 3জন বৌমাকেই ঘরের কাজ সমানভাবে করতে হবে। সে আমি আস্তে ধীরে সবাইকে সব শিখিয়ে দেব মা, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। যাই, এখন আমি রান্নাঘরে যাই। কি রে রত্না, তুই এখানে বসে বসে কি সেলাই করছিলি? যাই হোক, তুই যে সেলাই জানিস সেটা তো জানা ছিল না।
ওই কয়েকটা বালিশের কভার সেলাই করছিলাম। এগুলো তো আমার বেশ ভালোই লাগে। আমার তো শুধু ভয় রান্না নিয়ে। আচ্ছা, সংসার করতে গেলে সবাইকে কি রান্না জানতেই হবে? না, রান্না জানতে হবে ব্যাপারটা তা নয়। আমি আর দিদি তো আছি, রান্না বান্না নিয়ে তোকে কিছু ভাবতে হবে না। আসলে আমাদের শাশুড়ি মা সে একটু সেকালের, তাই এখনও এইটাই বিশ্বাস করে যে বাড়ির বউদের সবাইকেই রান্না জানতে হবে। যাই হোক, যে কথাটা বলতে তোর কাছে এসেছিলাম, তোর সেলাই করাটা হয়ে গেলে মার ঘরে একবার যাবি। মা আমাদের 3 বউকেই একবার ডেকে পাঠিয়েছে। তোমাদের 3 বৌমাকে যে কথাটা বলার জন্য ডেকে পাঠিয়েছিলাম সেটা হলো, আমাদের তো জানোই পারিবারিক ব্যবসা, তাই আমাদের ঘরের বউদের চাকরি করতে হবে এটা আমার পছন্দ নয়। সে যাই হোক, আমাদের ব্যবসার যে মহাজন সে কাল এখানে আসবে, আর তার একটা শর্ত আছে, আমাদের নতুন বৌমাকে তাকে রান্না করে খাওয়াতে হবে। আমাকে রান্না করে খাওয়াতে হবে বুঝি? হ্যাঁ, মহাজনের সেটাই ইচ্ছে। আর মহাজন আমাদের পরিবারেরই একজন লোকের মতো। তাছাড়া মহাজনের টাকাতেই আমাদের ব্যবসা চলে। সে যদি ধার না দিত তাহলে আমাদের ব্যবসা চলতোও না। আচ্ছা ঠিক আছে, কাল সব রান্না আমিই করে দেবো। শোনো, কালকে তুমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, মাছের ঝোল, ডাল, চাটনি, পাঁপড় ভাজা আর একটা ভাজা, এই সব কিছু রান্না করে রাখবে। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। মানে রান্নাগুলো তো আমি সবই করে দেব, তবে আমি যখন রান্না করব রান্নাঘরে কিন্তু কাউকে ঢোকা যাবে না। আচ্ছা ঠিক আছে, সে তুমি তোমার সুবিধা মতো রান্না করবে। আমি রান্নাঘরের দিকে কালকে যাচ্ছি না, সময় মতো রান্নাগুলো হয়ে গেলেই হলো। জানো দিদি, আমার তো খুব ভয় করছে। আমাদের দোকানটার 5 লক্ষ টাকা ধার হয়ে আছে মহাজনের কাছে। কাল যদি চেয়ে বসে, কি করে সবাই শোধ করবে? ও মা, মহাজন বুঝি টাকা চাইতে এ বাড়িতে আসছে? মা যে বললো রান্না খাওয়ার জন্য আসছে। টাকা চাইতে আসছে না এটা তো খাঁটি কথা, তবে মহাজন মানুষ, যদি চেয়ে বসে তবে আমাদের স্বামীদের অত টাকাও তো নেই। 5 লাখ টাকা কি মুখের কথা? আমার তো খুব ভয় হয়, এই ব্যবসার ওপরেই আমাদের সংসারটা চলে, যদি কিছু ক্ষতি হয়। এই যে বড় বৌমা, তুমি কিন্তু ছোট বৌমাকে বড্ড বেশি মাথায় তুলছো। একদিন এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে, এ আমি বলে দিলাম। রান্না বান্না কোনো কিছুই ছোট বৌমা করছে না। আজ রাতেও সবটা রান্না তুমি আর মেজ বউ মিলেই করলে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। রত্না সব রান্না জানে, ও আমাকে নিজে মুখে বলেছে ও সব রান্না শিখে এসেছে। হ্যাঁ, রান্না করতেও রোজ রোজ ভালো লাগে না, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তা জানি না, বিয়ের পর থেকে এসে একদিনে তো ওই নবাব নন্দিনীকে রান্নাঘরে ঢুকতেও দেখলাম না। কাল যে কি হবে সেটা ভেবে ভেবেই আমার খুব চিন্তা হচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না বললাম যে। রত্নার ওপর আমার পুরোপুরি ভরসা আছে, কাল দেখবেন খুব ভালো রান্না করবে ও। রত্নার চাকরিটা মা যেন মেনেই নিতে পারছে না। আমার তো মনে হলো মাই ইচ্ছা করে বলেছে রত্নাকে রান্নাঘরে ঢোকার জন্য, মহাজন কেন বলতে যাবে? হ্যাঁ, আমারও কিছুটা সেটা মনে হয়েছে। তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে নি। তবে যাই বলো দিদি, রত্নার মনটা কিন্তু খুব ভালো। আমার তো খুব ভালো লেগেছে। কি ব্যাপার মেজ বৌমা? ছোট বৌমা তো বলেছিল রান্নাঘরের দরজা বন্ধ করে সে নাকি রান্না করবে। বলি রান্না করতে হবে বলে সে কি দৌড় লাগালো নাকি? না না মা, রত্না তো রান্না করে চলে গেছে। আপনি যা যা বলেছেন ও সব রান্না করে দিয়েছে। আমি ওই আপনার মেজো ছেলের জন্য একটু মাছের ঝোল রান্না করে দিচ্ছি, আর দিদি আমার কাজে একটু সাহায্য করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বড় বৌমা, তুমি টেবিলে খাবারটা বেড়ে দাও, মহাজন চলে এসেছে, আর দেরি করবে না, তাড়াতাড়ি খেতে বসবে। নিন, এবার খেয়ে বলুন রান্না কেমন হয়েছে। আজ সব রান্না কিন্তু আমার ছোট বৌমাই রান্না করেছে। তাই নাকি? বাহ, খুব ভালো। রান্নার যা গন্ধ বেরিয়েছে তাতে আর বলতে হবে না দিদি, রান্না দেখেই মনে হচ্ছে খুব ভালো খেতে হয়েছে। আমি এবার খেতে শুরু করে দিই। তা আপনার ছোট বৌমা শুনেছি চাকরিও করে? হ্যাঁ, এইসব আজকালকার মেয়েদের চিন্তাধারা। সংসার করবে না, বাইরে বেরোবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, অনেক কিছু।
আমার তো মনে হয় সংসারই মেয়েদের আসল জায়গা হওয়া উচিত। এই যে বড় বৌমা আর মেজো বৌমা ঘর সংসারের সমস্ত কাজ সামলায়, কত ভালো লাগে দেখে। যাই বলুন, আপনার ছোট বৌমার হাতের রান্না কিন্তু বেশ ভালো। আপনি যতই ছোট বৌমার পেছনে নিন্দা করুন না কেন, ছোট বৌমাও কিন্তু আপনার লক্ষ্মী বৌমা, অন্য দুই বৌমার মতোই। ছোট বৌমার কিন্তু অনেক গুণ। শুধু রান্না করেই যে ছোট বৌমা আজকে আমাকে খুশি করেছে তা নয়, আরও একটা ব্যাপারে খুশি করেছে। সেজন্যই তো আমি আরো বেশি খুশি। ও মা, ছোট বৌমা আবার আপনাকে কি করলো? মানে আমি তো ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। আমার কাছ থেকে ব্যবসার জন্য আপনার 3 ছেলে 5 লক্ষ টাকা ধার নিয়েছিল। সেটা শোধ করতে হয়তো তাদের অনেক সময় লাগতো, কিন্তু আপনার ছোট বৌমা কিছুক্ষণ আগেই আমার অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠিয়ে দিয়েছে। এসব আপনি কি বলছেন? ছোট বৌমা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ দিদি, আপনাদের পারিবারিক ব্যবসা আছে বলে আপনার ছোট বৌমা চাকরি করে সে ব্যাপারে আপনি হয়তো লজ্জিত, কিন্তু আপনার ছোট বৌমা কিন্তু যথেষ্ট গুণী। তাছাড়া আজকালকার দিনে এরকম অনেক মেয়েই রোজগার করে। কি মা, আমি বলেছিলাম না আমাদের রত্না অনেক গুণী, আপনি ওর মতো বউ কপাল করে পেয়েছেন। রত্না আজ চাকরি করে বলেই এটা কিন্তু সম্ভব হয়েছে মা। শুধু মহাজন খুশি নয়, আমাদের পরিবারের সবাই কিন্তু চিন্তামুক্ত। 5 লক্ষ টাকা কিন্তু মুখের কথা নয়। আমি তোমাকে ভুল বুঝেছিলাম ছোট বৌমা। না না, আর কখনো তোমাকে বাধা দেব না। তোমার যখন চাকরি করার ইচ্ছা তখন তুমি মন দিয়ে চাকরি করো, সংসারটা আমরা সবাই মিলে সামলে নেব। যাক বাবা, শাশুড়ি মার মন তবে পেলাম। আমি চাকরি করছি এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই। আর বড়দি আর মেজদি আজ যদি রান্নাটা না করে দিত, সত্যিই আজ আমার কপালে দুর্গতি ছিল। তা কমলা, কেমন লাগছে আমাদের এই মধুপুর গ্রাম? তুই তো শহরে থাকতিস, তা গ্রামে বিয়ে হয়ে এখন কেমন লাগছে একটু শুনি দেখি। অন্যরকম লাগছে দিদি। শহরে আমাদের বড় সোনার দোকান, কত লোকের আনাগোনা, কত টাকার ব্যবসা। সত্যি বলতে ওই সোনার দোকানে আমি অনেক সময় কাটাতাম, সেটা তো এখানে নেই। তোর এখন বিয়ে হয়ে গেছে, এখন এই বাড়িটাই তোর নিজের বাড়ি। তবে কি জানিস কমলা, গ্রামের একটা নিজস্ব রূপ আছে। এখানে ভোরবেলা বা পড়ন্ত বিকেলে ঘুরে বেড়ালে ব্যস্ত শহরের একঘেয়েমি কাটিয়ে ওঠা যায়। তবে হ্যাঁ, এখানে এসি ছাড়াও সুন্দর ঘুম এসে যায়। ঠান্ডা ও সতেজ বাতাস আছে, তাতে আমার ঘুম দিব্যি চলে আসে। এটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না। দিগন্ত বিস্তৃত সবুজ ধানক্ষেত, গরু মোষের গলায় বাঁধা ঘণ্টার টুংটুং শব্দ, ভোরবেলা গ্রাম্য লোকেদের গাওয়া লোকগীতি, দেখবি কদিনেই তোর মন জয় করে ফেলেছে। তবে হ্যাঁ দিদি, আমি কিন্তু ঘরের কাজকর্ম কিছুই জানি না। আসলে বাপের বাড়িতে তো কিছুই করতাম না, তুমি আমাকে পরে পরে শিখিয়ে দিও। আমি তো সোনার গয়নার দোকানেই বেশিরভাগ সময় কাটাতাম। আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, তাছাড়া আমি তো আছি দিদির মতো, তোকে এখন অত চাপ নিতে হবে না। বুঝলি গিন্নি, একটা জরুরি কথা ছিল। ছোট ছেলে তো বিয়ে দিয়ে দিলাম, এখন 2 ছেলেরই বউ ঘরে। বলছিলাম যে আমাদের পরে সম্পত্তির উত্তরাধিকার কাকে দেবে সেটা ঠিক করে ফেলাই ভালো। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ। তবে আমাদের এত এত জমি জায়গা, বুদ্ধি করে যদি সম্পত্তি ঠিকঠাক হাতে না পড়ে তাহলে সব নষ্ট হয়ে যাবে। তাই আমি ভাবছি 2 বৌমার মধ্যে যদি একটু বুদ্ধির পরীক্ষা নেই, তারপরেই না হয় ঠিক করা যেত কে পাবে সব কিছু। হ্যাঁ, সেটা তোমাকেই ঠিক করতে হবে। তোমরা মেয়েরা মেয়েলি কথাবার্তা বলে বুঝে নিও কার বুদ্ধি বেশি, তারপর নয় আমাকে জানিও। শুধু ওই সম্পত্তির ভাগ করে দিলেই তো হলো না, আমাদেরও বয়স হয়েছে। বয়সকালে কে আমাদের কতটা ভালোবাসে সেটাও একটু পরীক্ষা করে নেওয়া দরকার। হ্যাঁ, তুমি যেটা ঠিক বুঝবে। চিন্তা করো না, কালকে আমি 2 বইয়ের পরীক্ষা ঠিক নিয়ে নেব, সব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে।
কি ব্যাপার বৌমা, আজকে এত দেরিতে উঠোন ঝাড় দিচ্ছ যে? আর ছোট বৌমা কোথায়? তাকে তো দেখছি না। তুমি তো একাই দেখছি সব কাজ করে যাচ্ছ, সে কোথায়? আসলে সকালে একটু দোকানে গেছিলাম, নুন ফুরিয়ে গেছিল, তাই ভাবলাম নুনটা নিয়ে আসি, তারপরেই ঘরের কাজকর্ম সারছি। ছোট বউ তো ঘুমাচ্ছে মা। সে কি বৌমা, সকাল 9টা বাজতে চললো, এত বেলা অবধি ছোট বৌমা ঘুমাচ্ছে? না না, এত বেলা অবধি তো শোয়াও স্বাস্থ্যের পক্ষে ঠিক না। তুমি বরং উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ছোট বৌমাকে ঘুম থেকে তুলে দাও। কিরে কমলা, বলি ঘুম হলো তোর? আমি তো বাপের বাড়িতে সকাল 10টায় ঘুম থেকে উঠতাম, তারপরে খাওয়া দাওয়া করে সোনার দোকানে গিয়ে বসতাম। এখনও একটু ঘুমোতে ইচ্ছা করছে, তবে হ্যাঁ, ঘুম হয়তো আসবে না, একটু শুয়ে থাকি বরং। ঠিক আছে কমলা, তোর যদি আরেকটু শুতে ইচ্ছা করে তাহলে শুয়ে থাক, কোনো অসুবিধা নেই। আমি তো আছি, ঘরের সমস্ত কাজ আমি করে দেব। ঠিক আছে দিদি, আমি একটু শুলাম, তারপর একটু পরে ঠিক উঠে পড়বো। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি বরং ঘরটা মুছে নিই। ইস, বাপের বাড়ির ওই সোনার দোকানটা আমার কত মনে পড়ে। আমি হলাম বেনের ঘরের মেয়ে, সোনার উপর নিয়েই আমাদের কারবার। কত সোনার গয়না, সোনার থেকে দামি জিনিস কি আর কিছু হয় নাকি? বড় বউ চিত্রা ঘরের সমস্ত কাজ একা হাতেই সামলাতো। রান্না বান্নায় ছিল সে খুব পারদর্শী, তার হাতের রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করত। বাহ, রান্নাগুলো তো বেশ ভালোই হয়েছে, দেখেই মনে হচ্ছে। তা যাই হোক, আজ রাতে তোমরা দুই বউই আমার ঘরে এসো, একটু জরুরি কথা আছে। দেখো, আমাদের বয়স হয়েছে, তাই ভাবছি তোমাদের দুজনের মধ্যে যে বুদ্ধিতে পারদর্শী আর সঠিক জ্ঞানের পরিচয় দিতে পারবে, আমি আমাদের সমস্ত সম্পত্তির ভাগ তাকেই দিয়ে যাব। আমাকে তোমরা কে কেমন ভালোবাসো তা নিয়ে জানতে চাই। তা ছোট বৌমা, তুমি আগে বলো। দেখুন মা, আমি বেনের ঘরের মেয়ে, ছোট থেকে সোনা দানা দেখেই বড় হয়েছি। সোনার থেকে দামি জিনিস এ জগতে আর নেই। বিয়ের সময় সোনা জিনিসেরই কদর হয় মা। জগতের সবচেয়ে অমূল্য সম্পদই সোনা, তাই আমি আপনাকে সোনার মতো ভালোবাসি। ঠিক আছে, তোমার কথা শুনলাম। এবার বড় বৌমা, তুমি বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি আমি আপনাকে নুনের মতো ভালোবাসি মা। হ্যাঁ, খুব গর্বের সাথে বলতে পারি, আমি আপনাকে নুনের মতো ভালোবাসি। এত বড় আস্পর্ধা তোমার বৌমা, শেষে এত সব দামি জিনিস থাকতে শেষে কিনা ওই তুচ্ছ নুনের মতো তুমি আমাকে ভালোবাসো? কালই তুমি বাপের বাড়ি চলে যাবে। আমার সংসারে তোমার আর কোনো জায়গা নেই। মাটির দরে যা বিক্রি হয় তার সাথে তুমি আমার ভালোবাসার তুলনা করেছো, এর কোনো ক্ষমা নেই। কেন মা, বিয়ে হয়ে থেকেই তো দেখে আসছেন, যা সত্যি আমি চিরকাল তাই বলেছি। থাক, তোমার মন কত বড় তার পরিচয় আমি পেয়ে গেছি। কাল সকালেই তুমি বাপের বাড়ি চলে যাবে। অবশেষে বড় বউ বাপের বাড়ির গ্রামেই চলে যাওয়ায় ঠিক মনে করে। অন্যদিকে বড় বউ বাপের বাড়ি চলে গেলে ছোট বউ কমলাকেই ঘরের সমস্ত কাজের দায়িত্ব নিতে হয়। এ কি বৌমা, কোনো রান্নায় তো নুন নেই। নুন ছাড়া আবার রান্না খাওয়া যায় নাকি? এসব খাবার আমি একটাও খাবো না। কি সব রান্না করে রেখেছো, খাবারে নুন দিতেই ভুলে গেছো? না না মা, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করুন, সকালে যখন থেকে দিদি বাপের বাড়ি চলে গেল তখন থেকেই দেখছি রান্নাঘরে কোথাও কোনো নুন নেই। এমনকি দোকানেও পাঠালাম আপনার ছেলেকে, সেখানেও বলছে কোথাও নুন নেই। সে কি, এ তো খুব সমস্যার ব্যাপার। নুন ছাড়া এইসব রান্নাগুলো তো মুখেই দেওয়া যাচ্ছে না, একবারে যা তা খেতে হয়েছে। না না, আমি এসব খাবো না।
কিরে মা, এখানে মন খারাপ করে বসে আছিস কেন গাছতলায়? কি হয়েছে তোর? সত্যি কথা বলার অপরাধে বাবা, আমার শাশুড়ি জিজ্ঞেস করেছিলেন তাকে আমি কেমন ভালোবাসি। আমি বলেছিলাম নুনের মতো, যা সত্যি তাই বলেছিলাম। চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম তোর এই কষ্টটা। শোন, তুই চলে আসার পর থেকে তোর শ্বশুর বাড়িতেও আর শ্বশুর বাড়ির গ্রামে কোথাও কোনো নুন নেই। আমার কোনো দোষ ছিল না বাবা, বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না। নিজে যে ভালো, ভগবান তার নিশ্চয়ই ভালো করে মা। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর ভালো দিন আসবে। তোর শ্বশুর বাড়ির লোকেরাও নিজের ভুল বুঝতে পারবে। আপনার কথাই যেন সত্যি হয় বাবা। আমি যে আমার শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালোবাসি, কিন্তু আমার মনে কোনো পাপ নেই। যা সত্যি তাই আমি বলে দিয়েছিলাম। সব ঠিক হয়ে যাবে মা, আমি তোকে আশীর্বাদ করলাম, সব ঠিক হয়ে যাবে। বাবার কথাই যেন সত্যি হয়, আমাকে যেন আমার শাশুড়ি মা ভুল না বোঝে। হে ভগবান, সব কিছু ঠিক করে দিও। বৌমা, সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই, আমার জন্য একটু শরবত করে নিয়ে এসো তো। এই নিন মা, আপনার শরবত। তাড়াতাড়ি এবার এটা খেয়ে নিন। এ কি, এ কি, এ তো শুধু চিনি, নুন দাওনি কেন শরবতে? জানো না, ডায়রিয়া হলে একটু নুন চিনি শরবত খেতে হয়। কোথায় পাবো মা নুন? বলেছিলাম তো আপনাকে, দিদি জবে থেকে চলে গেছে কোথাও নুন নেই, না তো বাজারে না এই গ্রামের কোথাও। তুমি এক কাজ করো, তুমি বড় বৌমার বাপের বাড়িতে গিয়ে বড় বৌমাকে নিয়ে এসো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাছাড়া নুন ছাড়া এভাবে আর কতদিন থাকবো? সত্যি দিদি ছাড়া ঘরটা একদম ফাঁকা। দিদি ঘরের কত কাজ করে দিত। দিদি যেন ভালোই ভালোই ঘরে ফিরে আসে ঠাকুর। দিদি, আমি তোমাকে নিতে এসেছি দিদি। এ কি রে কমলা, অত দূর থেকে একা একা তুই আমাকে নিতে এসেছিস? কি হয়েছে বল আমাকে। ফিরে চলো দিদি, আমাদের তোমাকে খুব প্রয়োজন। মার শরীর খুব খারাপ, নুন ছাড়া কিছু খেতে পারেনি, তাই না খেয়ে খেয়ে একদম দুর্বল হয়ে পড়েছে। তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। সে কি রে, মায়ের শরীর খারাপ? না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল, আমি তোর সাথে এক্ষুনি ফিরে যাব। বড় বউ ফিরে আসার সাথে সাথেই রান্না বান্না শুরু করে দেয় আর নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করে। আর তার ফিরে আসার সাথে সাথেই নুনের অভাবও পূরণ হয়ে যায়। বাহ, কতদিন বাদে ভালো ভালো রান্না খেতে পাচ্ছি। বড় বৌমা ফিরে আসার সাথে সাথে নুনের ঘাটতিও পূরণ হয়ে গেছে। রান্নাগুলোও কত ভালো হয়েছে। ঠিক বলেছ, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। যাই হোক, আজ রাতেই বড় বৌমার কাছে ক্ষমা চেয়ে নেব। আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা। আজ আমি বুঝতে পারছি, মাটির দরে বিক্রি হওয়া তুচ্ছ নুনের মূল্য আমি বুঝিনি। নুন ছাড়া খাবার অচল, আর খাবার ছাড়া শরীর অচল। না না মা, আমি আপনার থেকে অনেক ছোট, আমাকে এভাবে ক্ষমা করে দিতে বলে লজ্জিত করবেন না। না না, আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করো। আমি ভালোবাসার মূল্য যাচাই করেছিলাম দাম দেখে, চাকচিক্য দেখে। সোনা সুন্দর হলো তা দৈনন্দিন কাজে লাগে না, কিন্তু নুন মাটির দরে বিক্রি হলেও তার প্রয়োজনীয়তা সীমাহীন। সবার ঘরে, ধনী গরিব সবার ঘরে নুনের সমান প্রয়োজনীয়তা। আমাকেও ক্ষমা করে দিও দিদি। আমি বেনের মেয়ে বলে আমি অনেক অহংকার করতাম সোনা নিয়ে, তবে আজ বুঝেছি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো মাঝে মাঝে ব্যবহার হওয়া জিনিসগুলোর থেকে অনেক বেশি মূল্যবান। বড় বৌমা, আমার আর একটা কথা ছিল। আমাদের অবর্তমানে আমাদের সমস্ত সম্পত্তি তুমিই দেখাশোনা করো। না মা, সম্পত্তির ভাগ আমি একা নিতে পারবো না। কমলাকে আমি আমার বোনের মতো দেখি।
তাই আপনাদের অবর্তমানে সবকিছু সমান দুভাগ হয়ে যাবে। এরপর থেকে ওই বাড়িতে সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।